পারমিতা বিয়ের পর থেকেই লক্ষ্য করে তার শ্বশুরবাড়িতে অযথা সবসময় লাইট, পাখা, এসি, কুলার যেন চলতেই থাকে। ঘরের মধ্যে মানুষ না থাকলেও তার শ্বশুরবাড়ির লোকেরা সবসময় পাখা, এসি, কুলার ইত্যাদি চালিয়ে রাখে। সে যতবারই এসি, কুলার বন্ধ করে রাখুক না কেন, ততবারই তার শ্বশুরবাড়ির লোকেরা কেউ না কেউ অযথা সেগুলো চালিয়ে দিয়ে চলে যায়, যা দেখে পারমিতা ভীষণই বিরক্ত হয়ে ওঠে। আপনারা যে এত কেয়ারলেস আমি জানতাম না। চারিদিকে সবসময় শুধু এসি, কুলার চালিয়ে রাখছেন, আর এই গরমে তো আরো বেশি ইলেকট্রিকের বিল উঠবে। ঘর থেকে বেরোনোর সময় এসি, কুলারটা তো বন্ধ করলেই হয়ে যায়। আরে বৌমা, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দেখবে মাসের শেষে আমরা যতই এসি, কুলার চালাই না কেন, আমাদের বিল ঠিকই 500 টাকা আসবে। হতেই পারে না। আপনারা যেভাবে এই মাসে এসি, পাখা চালিয়েছেন, তাতে আপনাদের বিল তো অন্ততপক্ষে 8,000 টাকা আসবেই। বেশি হলে 10,000 টাকা হওয়ারও সম্ভাবনা আছে। তার কমে কোনো রকম ভাবেই হবে না। পারমিতার কথায় তার শাশুড়ি মা মোটেই পাত্তা দেয় না। কিছুদিন বাদে তাদের মাত্র 500 টাকার ইলেকট্রিক বিল আসে, যা দেখে পারমিতা একেবারে অবাক হয়ে যায়। কি বৌমা, তুমি কি ভাবছো? এত এসি, কুলার চালানোর পরেও আমাদের বাড়িতে কি করে 500 টাকার বিল আসে? আসলে আমরা প্রতিবেশীর বাড়ি থেকে ট্যাপ করে কারেন্ট চুরি করি। এ কি, আপনি এসব কি বলছেন? এটা কিন্তু বেআইনি। কেউ যদি আমাদের ধরতে পারে তাহলে আমাদের জেল হতে পারে। আপনি প্লিজ এরকম করবেন না। দরকার পড়ে আমরা এসি, কুলার কম করে চালাবো, কিন্তু তবুও এরকম বেআইনি কাজ করতে পারবো না। আরে থামো তো, আইনি বেআইনি কি আছে? আমাদের লাভ হচ্ছে তাই আমরা এই কাজটা করতে থাকবো। আজকে যদি বেআইনি ভাবে কারেন্ট না নিতাম, তাহলে এরকম সারাক্ষণ 24 ঘন্টায় এসির হাওয়াটা খেতে পারতে। কিন্তু এতে করে তো আমাদের প্রতিবেশীদের কারেন্টের অনেক বিল আসে। ওনারা আমাদের উপর সন্দেহ করে না। এরকম ভাবে চলতে থাকলে তো আমরা একদিন না একদিন ধরা পড়েই যাব। আরে না না বৌদি, তুমি কোনো টেনশন নিও না। আমরা কি একটাই বাড়ি থেকে কারেন্ট চুরি করি? আমরা এদিক ওদিককার কাছাকাছি বাড়ি যেখান থেকে কারেন্ট নেওয়া সম্ভব, সেখান থেকে লাইন করে কারেন্ট চুরি করি। তবে তুমি যেন এই কথা মুখ ফসকে বাইরে বলে ফেলো না, না হলে লোকে কিন্তু আমাদের ধরে পেটাবে। এমন কথা শুনে পারমিতার খুবই খারাপ লাগে, কারণ পারমিতা বুঝতে পারে এরকম কারেন্ট চুরি করা একটা বেআইনি কাজ, আর একদিন না একদিন তার পরিবার নিশ্চয়ই ধরা পড়বে। কিন্তু পারমিতা তার পরিবারকে বারণ করলেও তারা কোনো রকম পাত্তা দেয় না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা, এ কি, আমার জানালার পাশে কে যেন একটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো চোর হবে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। ওরে বাবারে, মা, বিপাশা, সুমন্ত, তোমরা কোথায় আছো? পারমিতার চিৎকার চেঁচেমেচি শুনে তার পাড়া প্রতিবেশী সবাই সেখানে ছুটে আসে। কি হয়েছে? এত চিৎকার চেঁচেমেচি কিসের? এ কি রঞ্জনদা, আপনি এভাবে বাঁশ হাতে করে দাঁড়িয়ে আছেন কেন? তাও আবার ইলেকট্রিক তারের ওখানে কি করতে চাইছেন? আজকাল তো খুব ট্যাপিং হচ্ছে শুনছি। আপনি কি কারেন্ট চুরি করছেন নাকি? আরে না না, কারেন্ট চুরি করতে যাব কেন? আমি তো এই বাঁশটা ছড়াতে এসেছিলাম। জানি না কে বাড়ির সামনে বাঁশটা রেখে গেছে, তাই আমি এই বাঁশটা ছাদের উপরে তুলতে যাচ্ছিলাম। তখনই তোমার বোমা বুঝতে না পেরে চিৎকার করে উঠেছে। এই মালা, আমার মনে হয় রঞ্জনদা মিথ্যা কথা বলছে। আমার না খুব সন্দেহ হয় এরা হয়তো হুকিং করে কারেন্ট চুরি করে। জানিস তো, আগের মাসে আমার কারেন্টের বিলটা হুট করে এত বেশি এসেছে, আমি তো ভাবতেই পারিনি। আমার 2 মাস আগের বিল খুব বেশি এসেছিল, কিন্তু পরপর 2 মাস নর্মাল এসেছে বলে আমি আর এদেরকে সন্দেহ করতে পারছি না। তাছাড়া রঞ্জনদার বাড়িতে তো 24 ঘন্টায় দেখি এসি, পাখা, কুলার চলছে। কি করব বলতো? ঠিক মতো প্রমাণ দরকার, না হলে তো যাকে তাকে দোষ দেওয়াও সম্ভব নয়। পাড়া প্রতিবেশীদের এরকম ভাবে ফুসুর ফুসুর করে কথা বলতে শুনে অঞ্জনা দেবী ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বাবা, তোরা তো দেখছি লোকের ভালো দেখতেই পারিস না। আমার ছেলে প্রমোশন পেয়েছে, তাই আমাদের অনেক টাকা, সেজন্য আমরা সবসময় এসি, কুলার চালিয়ে রাখি। তোদের যদি আমার উপর এত হিংসা হয়, তাহলে তোরাও আমার মতো সম্পত্তি। থাক থাক, হয়েছে। আমরা তোর কাছে জ্ঞান শুনতে চাই না। সেই তো শুরু করবি, তোর অনেক সম্পত্তি আছে, তাই তোর বাড়িতে সারাক্ষণ লাইট, পাখা চলে। এসব গল্প আমরা অনেকবার শুনেছি। এই চলো তো, সবাই ঘরে চলো। এই বলে প্রতিবেশীরা যে যার মতো বাড়িতে চলে যায়। এদিকে অঞ্জনা দেবী তার বৌমার উপর ভীষণই রেগে যায়।
তোমাকে কে চিৎকার করে লোক জড়ো করতে বলেছিল? তোমার শ্বশুর মশাই আজকে অন্য একটা বাড়ি থেকে কারেন্ট চুরি করতে যাচ্ছিল, কিন্তু তোমার জন্য সবার ঘুম ভেঙে গেল। এখন আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। হ্যাঁ তো, সবাই না ঘুমালে আবার কারেন্ট চুরি করতে যাওয়াও যাবে না, লোকজন দেখে ফেললে প্রবলেম আছে। উফ বৌদি, যদি আজকে তুমি চিৎকারটা না করতে তাহলে সবই ঠিক থাকতো। এখন 2 ঘন্টা আমাদের নিজেদের কারেন্টটা নষ্ট হবে। এভাবে পারমিতাকে তার শ্বশুরবাড়ির লোকজন আচ্ছা করে কথা শুনিয়ে দেয়, যার ফলে পারমিতার খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতেও পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন রঞ্জনবাবু তাদের প্রতিবেশী শান্তিপ্রিয়ার বাড়ি থেকে কারেন্ট চুরি করে, কিন্তু শান্তিপ্রিয়া দেবীর কেমন যেন সন্দেহ হয়, তাই সে তার ছেলেকে ফোন করে বলে, এই রাকেশ, শোন না, আমাদের বাড়ি থেকে একটা এক্সট্রা লাইন কিভাবে যেন ওই অঞ্জনাদের বাড়ির দিকে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই তারটা তো আগে ছিল না, আমি প্রত্যেক দিনই গুনে গুনে দেখি, ওখানে মোট 19টা তার ছিল, আজকে দেখছি 20টা তার আছে। তাই নাকি? মাঝে মধ্যেই তো দেখছি কারেন্টের বিলটা অনেক বেশি আসছে, কিন্তু তুমি তো বাড়িতে একাই থাকো, তাহলে কারেন্টের বিল এত বেশি তো আসার কথা নয়। দাঁড়াও, আমি আজকেই বাড়ি যাচ্ছি। আমি বাড়ি নেই বলে নিশ্চয়ই কেউ বুকিং করার চেষ্টা করেছে। কিন্তু ঠিক এমন সময় রঞ্জনবাবু জানালায় দাঁড়িয়ে তাদের প্রতিবেশী শান্তিপ্রিয়া দেবী ও তার ছেলে সমস্ত কথা শুনতে পেয়ে যায়। তাই তখনই রঞ্জনবাবু তড়িঘড়ি করে তার ছেলে সুমন্তকে ডেকে বলে, এই সুমন্ত, তাড়াতাড়ি চল, আমাদের পাশের বাড়ির শান্তিপ্রিয়া মনে হয় বুঝতে পেরে গেছে আমরা ওর কারেন্ট চুরি করার চেষ্টা করছি। শান্তিপ্রিয়া ওর ছেলেকে আজকেই ডেকেছে, আমরা যদি ওই লাইনটা না খুলে নিই তাহলে হয়তো ধরা পড়ে যাব। চল চল, তাড়াতাড়ি ওদের ছাদে উঠে ওই লাইনটা খুলতে হবে। কি দরকার ছিল বলুন তো বাবা? এখন যদি আমরা ভুল করে ধরা পড়ে যাই তাহলে তো পুরো ফ্যামিলিকে জেলে যেতে হবে। আমি বারবার বারণ করেছিলাম আপনারা এরকম কাজ করবেন না, বেআইনি কাজ করলে একদিন কিন্তু ধরা পড়তেই হবে। পারমিতার কথায় কেউ পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে সবাই শান্তিপ্রিয়া দেবীর বাড়িতে লাইনটা খুলতে চলে যায়। কিন্তু শান্তিপ্রিয়া দেবীর বাড়িটা যেহেতু 3 তলা, তাই ছাদে না উঠলে কিছুতেই সেই ইলেকট্রিক লাইন খোলা সম্ভব ছিল না। বাবা, তুমি নিচে দাঁড়াও, আমি 3 তলার ছাদে উঠছি, তারপর কারেন্টের তারটা খুলে দেবো। তা না হলে আমরা সবাই যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। ওই রাকেশ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে। এই ভেবে সুমন্ত পাইপ বেয়ে ছাদে উঠে পড়ে। হুকিং এর তারটা খুলে দিয়ে সুমন্ত যখন আবার পাইপ বেয়ে নিচে নামতে যাবে, এমন সময় মাঝপথে পা হুড়কে সুমন্ত পড়ে যায় আর তার একটা হাত ভেঙে যায়। ওরে বাবারে, কি লাগলো, আমার মনে হচ্ছে হাতটাই ভেঙে গেল গো। ও মা গো। এই চুপ কর, কেউ যেন শুনতে না পাই। লোকে যদি শুনতে পাই তাহলে ভাববে আমরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে এসেছি। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। বউয়ের সাথে থেকে থেকে তোর মাথাটাও মনে হয় খারাপ হয়ে গেছে, সারাক্ষণ শুধু চিৎকার করে লোককে ডাকতে থাকিস। এই বলে রঞ্জনবাবু ছেলেকে ধরে বাড়িতে নিয়ে যায়। তোমাকে কে বলেছে এই সমস্ত আকাম কুকাম করতে বলো তো? দেখেছো, আমি তোমাকে বলেছিলাম এসব কাজকর্ম করতে যেও না, এই করতে গিয়ে তোমার হাতটা তো ভাঙলো। পারমিতা সুমন্তকে বকাবকি করলেও কেউই সুমন্তর হাত ভেঙে যাওয়া নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের শুধু কারেন্ট চুরি করা নিয়েই কথা। এভাবেই সময় কাটতে থাকে। রঞ্জনবাবু, সুমন্ত এবং অঞ্জনা দেবী প্রায়ই তাদের প্রতিবেশীদের বাড়ি থেকে কারেন্ট চুরি করতে থাকে। 1 মাস এক প্রতিবেশীর বাড়ি থেকে, অন্য মাস আর এক প্রতিবেশীর বাড়ি থেকে, যাতে কেউ তাদের উপর সন্দেহ করতে না পারে। আর যেহেতু তারা শুধুমাত্র গরমকালে এরকম কারেন্ট হুকিং করত, তাই কেউ কিছু বুঝতেও পারত না। একদিন পারমিতার মা তাদের বাড়িতে ঘুরতে আসে। বাহ পারমিতা, তোর শ্বশুর বাড়ির লোকজন তো খুবই ভালো, শুধু সারাক্ষণ এসি কুলার চালিয়ে রেখেছে। সত্যি আমরা তো কারেন্ট বেশি খরচা হওয়ার ভয়ে এসি কুলার চালাতেই পারি না, ওই রাত্রিবেলা শোয়ার সময় মাত্র 2 ঘন্টাই চালাই। আসলে আমার শ্বশুর বাড়িতে কারেন্ট ফ্রি, আমার শ্বশুর বাড়ির লোকেরা কারেন্ট চুরি করে তো, তাই 24 ঘন্টা ধরে শুধু এসি কুলার চালিয়েই যাচ্ছে। নিজেদের গাটের টাকা দিয়ে বিল দিতে হলে এরকম আর করতে পারতো না। এমন কথা শুনে পারমিতার মা ভীষণই আশ্চর্য হয়, কিন্তু সে মনে মনে খুবই খুশি হয়। তার উপর জয়ন্তী দেবী ভীষণই পেট পাতলা মানুষ ছিল, অর্থাৎ সে মোটেও কোনো কথা লুকিয়ে রাখতে পারতো না। এমনকি সে বাড়িতে ফিরে যাওয়ার সময় আশেপাশের প্রতিবেশীদের বলতে শুরু করে, তোমরা জানো, আমি আমার মেয়ের এমন বাড়িতে বিয়ে দিয়েছি যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে কারেন্ট পুরো ফ্রি। আমি তো ভাবতেই পারিনি আমার মেয়ে শ্বশুর বাড়ির লোকেরা এত বড় লোক। এসব আপনি কি বলছেন নতুন বৌমার মা? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে কারেন্ট ফ্রি? কিন্তু এরকম কি করে সম্ভব? কারেন্ট তো কখনো ফ্রি থাকে না, আমরা সবাই তো টাকা দিয়েই কারেন্টের বিল দিই। আরে তোমরা জানো না, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা সবাই বুদ্ধি করে কারেন্ট ট্যাপ করে রেখেছে, তাই জন্যই তো আমার মেয়ের শ্বশুর বাড়ির কারেন্টটা পুরো ফ্রি।
জয়ন্তী দেবীর কথা শুনে পাড়া প্রতিবেশী সবাই বুঝতে পেরে যায় যে পারমিতার শ্বশুরবাড়ির লোকেরা কারেন্ট চুরি করে, না হলে এরকম ফ্রি কারেন্ট আর কোনোভাবেই সম্ভব নয়। তখনই মালা দেবী এবং অন্যান্য প্রতিবেশী কারেন্টের অফিসে ফোন করে, কিন্তু তখনও পর্যন্ত রঞ্জনবাবু এবং তার পরিবার কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর কারেন্টের অফিসের লোকজন ইনভেস্টিগেট করতে চলে আসে আর রঞ্জনবাবু ও তার পরিবার ধরা পড়ে যায়। ও, ওই জন্যই ভাবি আপনাদের বাড়িতে 500 টাকা কারেন্টের বিল আসে কি করে। এখন বুঝতে পারছি, আপনারা তো কারেন্ট চুরি করেন। আপনারা কি জানেন এভাবে কারেন্ট চুরি করা দণ্ডনীয় অপরাধ? চলুন আজকে আপনাদের সব কটাকে থানায় ভরবো আর আপনাদের বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু সিজ করে নেওয়া হবে। না না স্যার, আমাদের ক্ষমা করে দিন। দয়া করে আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে জেলে পাঠাবেন না। দেখুন, আপনারা যদি জেলে যেতে না চান তাহলে আমাদেরকে 5 লক্ষ টাকা ফাইন দিতে হবে। সেই সঙ্গে আপনাদের লিখিতও দিতে হবে যে আপনারা আর কোনোদিন এরকম কাজ করবেন না। তা না হলে এরপর আর কোনোদিনও বেআইনি কাজ করলে আপনাদের সত্যি সত্যি জেলে ভরে দেওয়া হবে, বুঝেছেন? এমন পরিস্থিতিতে রঞ্জনবাবু এবং তার পরিবারের কিছু করার থাকে না। তারা থানায় গিয়ে অ্যাপ্লিকেশন লিখে দিয়ে আসে যে তারা আর কোনোদিনও এরকম বেআইনি কাজকর্ম করবে না। সেই সঙ্গে 5 লক্ষ টাকা ফাইন দিয়ে সকলেই শিক্ষা হয়ে যায়। তারপর থেকে পারমিতার শ্বশুরবাড়ির লোকেরা কেউ আর কারেন্ট চুরি করে না। এটা ছিল রামেশ্বর নগরের ঘটনা, যেখানে ন্যাশনাল হাইওয়ের পাশেই তাঁতিরহাটের মোড় এবং বাস স্টপ ছিল, আর যেখানে পরস্পর দুটি ধাবাও ছিল। একটি ছিল খুবই বড় সুন্দর দেখতে পালবাবুর ধাবা, যেটি পালবাবু একটি ম্যানেজার নমিতাকে নিয়ে চালাতো, আর অন্যটি ছিল তিতলি ও দীপা নামের দুই বোনের আদর্শময়ী ধাবা। ধাবা দুটি পাশাপাশি হলেও তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। যেখানে পালবাবুর ধাবায় সারাদিন লোকের ভিড়ে ঠাসা থাকতো, ঠিক অপরদিকে তিতলির ধাবায় ভালো লোকজনের ভিড় হতোই না। এই দিদি, তুই কেন দোকান ছাড় দিচ্ছিস? তুই না দোকানের মালিক, আর যারা মালিক হয় তারা যে দোকান ছাড় দেয় আমি তো কখনোই দেখিনি। পরিষ্কার করার প্রয়োজন ছিল তুই বলতেই পারতিস, আমি ধাবার কর্মচারীদের বলে করিয়ে নিতাম। না রে বোন, তা বললে হয় নাকি? ওরা আমাদের এখানে হোটেলের কাজ করতে এসেছে, ওদেরকে দিয়ে এটা সেটা করানো আমাদের উচিত হবে না। আর এমনিতেও আমরা তো সারাদিন বসেই থাকি, তাই না? বসে আর কোথায় থাকতে দেখা যায়? সারাদিনই তো ধাবায় এটা সেটা করতে দেখা যায়। কখনো দেখছি বাসন মাজছিস, আবার কখনো রাঁধুনির সঙ্গে রান্নার কাজে সাহায্য করছিস। বলি আমরা তো ওদেরকে ধাবার কাজেই রেখেছি, তাই না? তা যদি ওদেরকে দিয়ে ছাড় দেওয়াই তাহলে কি আমাদের পাপ হবে? না রে বোন, সেটা ব্যাপার নয়। আসলে আমি ফ্রি ছিলাম তো তাই। ওসব বাদ দে, আজকে আমাদের বেচা বিক্রির কি অবস্থা হলো? সারাদিন তো তুই ধাবায় ছিলিস। এতক্ষণ পর্যন্ত দুই বোনেরই মন মেজাজ ঠিকঠাকই ছিল, কিন্তু তিতলি বেচা কেনার খবর নিতেই দীপার মন খারাপ হয়ে গিয়েছিল। আসলে সেদিনও তাদের ধাবায় তেমন কোনো খরিদ্দার আসেনি। বেচা বিক্রি কেমন হয় সে তো তুই জানিস দিদি, তোকে আর নতুন করে বলতে হবে? এই নে, সারাদিনে এই মাত্র কটা টাকায় বিক্রি হয়েছে। ধাবায় আর কেউ আসবে বলে আমার তো মনে হচ্ছে না। দাঁড়া না বোন, এখনো তো দোকান বন্ধ করতে ঘন্টা দুয়েক বাকি আছে। কেউ না কেউ তো আসতেই পারে, তাই না? তোর ধৈর্য এত কম হলে কিভাবে হবে? প্রতিদিনের মতো সেদিনও তারা দুই বোনে তাদের ধাবায় খরিদ্দার আসার অপেক্ষা করছিল, আর ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করছিল, কারণ তাদের ধাবায় সারাদিনে হাতে গুনে দু একটাই খরিদ্দার আসতো। এতে করে লাভ তো দূরের কথা, তাদের মূলধনই উঠত না। এভাবে আর কিছুদিন চলতে থাকলে তাদের ধাবাটি হয়তো শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হবে। এসব নিয়েই তারা দুই বোনে চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই তাদের দোকানে অপরিষ্কার জামা কাপড় পরে একটি বয়স্ক মহিলা আসে। মা, শুনছিস? আমাকে কিছু খেতে দিবি মা? আমি সকাল থেকে কিছুই খাইনি। হ্যাঁ কাকিমা, আসুন না। কি খাবেন বলুন? আমাদের ধাবায় অনেক কিছুই আছে। মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত, তরকা রুটি, আরো অনেক কিছু। ওই যে দেখছেন বোর্ড টাঙানো আছে, ওখানেই লেখা আছে। না মানে আমি বলছি কি। বলুন না, বলুন। ও বুঝেছি, আপনি পড়ালেখা জানেন না তাই তো? আপনি বরং দাঁড়ান, আমি এক এক করে পড়ে দিচ্ছি। খাবারগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটাই অর্ডার করবেন। এভাবেই তিতলি বয়স্ক মহিলাটিকে তাদের ধাবার খাবারের তালিকাগুলো বলতে থাকে। কিন্তু সেগুলো শোনার পর মহিলাটি কিছু অর্ডার না করে নিজের মাথা চুলকাতে থাকে। তখন দীপা ব্যাপারটি বুঝে যায় এবং সে বলে,
দিদি তুই একটু ব্রেক মার, ও আসলে এখানে আমাদের ধাবায় খাবার কিনতে আসেনি, খাবার চেয়ে খেতে এসেছে। আর একটু আগেই আমি ওকে পালবাবু ধাবা থেকে বেরিয়ে যেতে দেখেছি, আর দেখছিলাম পালবাবু হাত দেখিয়ে দেখিয়ে কি সব যেন বলছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমি ওখানেও খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু আমাকে উনি কোনো খাবার দেননি। সে তো জানি উনি দেবেন না, নিজে তো খাবার দেবেই না, আর আমাদের ধাবা দেখিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবে। আপনাদের লজ্জা লাগে না বলুন? এই দেখছেন তো আমাদের ধাবায় তেমন কোনো খরিদ্দারই আসে না। আহ দীপা, তুই একটু চুপ কর, আর উনি কি বলতে চাইছেন শোন না। হ্যাঁ, তোর হাতে অনেক সময় আছে, তুই বসে বসে শোন, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, যত সব। এই বলে রাগ করে দীপা সেখান থেকে চলে যায়। দীপা চলে যাওয়ার পর তিতলি দোকানে আসা বয়স্ক মহিলাটিকে বলে, কাকিমা, আপনি আমার বোনের কথায় কিছু মনে করবেন না, আসলে ও একটু এরকমই, আপনি চিন্তা করবেন না। আমাদের ধাবায় অনেক খাবার বেঁচে আছে, আর ধাবা বন্ধ করারও সময় হয়ে গেছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে নিশ্চয়ই খাবার দেব। হ্যাঁ মা, তুমি অনেক ভালো মনের মানুষ, দেখবি ঈশ্বর তোর মঙ্গল করবে। আর ওই ধাবার মালিকটা অনেক দুষ্টু, ও কারোর ভালো চায় না। এভাবেই মহিলাটি পালবাবুর ধাবার বিষয়ে বলতে শুরু করে। এই তো ঘন্টাখানেক আগেরই ঘটনা, তখন আমি ওই হোটেলে না ঢুকে বাইরেই দাঁড়িয়েছিলাম। দেখছিস তো নমিতা, আমার সঙ্গে টেক্কা দেওয়ার পরিণতি কি হলো। খাবারের দাম মাত্র কয়েকটা টাকা কমাতেই ওই তিতলি আর ওর বোনের ধাবার হাওয়া বেরিয়ে গেল। এখনো তো অনেক দিনই আছে, আমার সঙ্গে টেক্কা দিতে চাইলে আমি ওর যে কি করব ও স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ, এগুলো তো দেখতে দেখতে দিন কাটছে আমার, জানি না এই পাপের লঙ্কা থেকে কখন বের হব। আচ্ছা ওসব বাদ দে, ধাবায় মনে হয় আর কেউ আসবে না, বাকি সব কাজের লোকেরা চলে গেছে দেখলি। হ্যাঁ, যাবে না তো কি করবে, এখানে নিজের প্রাণ দেবে নাকি? সময় তো আধ ঘন্টা আগেই পার হয়ে গেছে। হ্যাঁ কাকা, সবাই চলে গেছে, এই নিন লাস্ট টেবিলের টাকা, আর আমিও বাড়ি যাচ্ছি। আরে বাড়ি যাচ্ছিস মানে? জায়গাগুলো পরিষ্কার করে থালা বাসনগুলো গুছিয়ে দিয়ে যা। কিন্তু কাকা বাবু, আমি তো ম্যানেজার, আমি এগুলো কিভাবে করব? এগুলো তো আমার কাজ নয়। তোর কাজ নয় মানে? তুই ম্যানেজার তাতে কি হয়েছে, বিল গেটস হয়ে গেছিস নাকি? আর শোন, তুই এখানে কাজ করার টাকা পাস, বাবুগিরির নয়, তাই যখন যেখানে কাজ থাকবে সেটাই তোকে করতে হবে, বুঝেছিস? সমরেশ বাবুর কথা শুনে নমিতার খুব খারাপ লাগে, কিন্তু তারও কিছু করার ছিল না। সমরেশ বাবু নমিতার নিজের কাকা ছিল। নমিতা তার বাবার চিকিৎসার জন্য অনেক আগে সমরেশ বাবুর কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল। তারা দুজনে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে বয়স্ক মহিলাটি আসে এবং তাদের মেজাজ খারাপ দেখে সে মৃদু গলায় বলে, বাবু, বলছিলাম কি একটা কথা বলবো? হ্যাঁ বলতে পারো। এই মোহন, দেখ তো মেয়েটা কি চাইছে। এই বলে সমরেশ বাবু সেখান থেকে চলে যায়। নমিতা সেখানে এলে রনিমা দেবী তার দুঃখের কথা জানিয়ে তার কাছ থেকে খাবার চায়। কি ব্যাপার, সমরেশ কাকার মন পাল্টে গেল নাকি আজ? আজ হঠাৎ করে খাবার দান করছে যে? সে যাই হোক, ভালো কাজ করছে, ভালো বলতেই হবে। হ্যাঁ কাকিমা, আমাদের অনেক খাবার বেঁচে গেছে, আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি। কি বেঁচে থাকা খাবার এনেছিস মানে? তাহলে কি উনি খাবার কিনে খেতে আসেননি, খাবার ভিক্ষা করতে এসেছেন? হ্যাঁ বাবু, সেটাও বলতে পারেন। বড্ড খিদে লেগেছে, দয়া করে কিছু খেতে দিন। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আপনাদের ধাবার বেঁচে যাওয়া খাবারের মধ্যে কিছু একটা দিলেই হবে। আর সব হোটেল ধাবাতেই তো কিছু না কিছু খাবার বেঁচেই যায়, দিন না বাবু। হ্যাঁ কাকা, আমাদেরও খাবার বেঁচে আছে, ওগুলো থেকেই কিছু দিয়ে দিই। দিয়েছি মানে? এই ভিখারি কি আমাদের টাকা দেবে নাকি? তুমি জানো না ওগুলো পরের দিন আমরা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রি করি? হ্যাঁ জানি, আর তাই তো বলছি, এরকম না করে লোককে ভালো খাবার খাওয়ালেই তো হয়। সকলেই টাকা দিয়ে খায়, তা ওদের ঠকাতে তোমার লজ্জা করে না? চুপ কর, আর একটা কথা বললে আমি তোকে কাজ থেকে বের করে দেব। হোটেল কিভাবে চালাতে হয় আমাকে শেখাতে এসেছে। আপনাকে বের করে দিতে হবে না, আমি বের হয়ে যাচ্ছি। আর এই নিন আপনার সোনার আংটিটা, এটা দিয়ে আপনার পাওনা টাকা মিটে যাবে। এই বলে নমিতা তার আংটিটি খুলে দিয়ে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সমরেশ বাবু মহিলাটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলে, কি হলো, তোমাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? শুনলে না এখানে ফ্রিতে খাবার পাওয়া যায় না,
ফ্রিতে পেতে হলে সামনের ওই আদর্শময়ী ধাবায় চলে যাও। ওরাও নমিতার মতোই আদর্শ নীতিকে মেনে চলে। আগের দিনের বাসি খাবার কাউকে খেতে দেয় না। দেখো এবারে যদি তোমার প্রতি মায়া দয়া হয়। সবকিছু শোনার পর তিতলির চোখে জল চলে আসে। মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে সে স্বপ্নেও ভাবেনি। সেদিন শুধু তিতলিই নয়, দীপাও ঘটনাটি শুনে দুঃখ পেয়েছিল। তাই সে নিজের হাতে করেই রনিমা দেবীকে খাবার এনে দেয়। রনিমা দেবী খাবারটি না খেয়ে সেটার দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন তাকে এরকম করতে দেখে তিতলি ও দীপা অবাক হয়ে যায়। কি হলো কাকি, আপনি এরকম ভাবে হাসছেন কেন? আমাদের খাবারে কোনো গন্ডগোল পেলেন নাকি? হ্যাঁ কাকিমা, প্রথমে হয়তো রাগ করে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন আমরা অন্যজনের মতো খাবারে কোনো ভেজাল মেশাই না। হ্যাঁ, সেই জন্যই তো হাসছি। তোমরা নিজেরাও জানো না আজ তোমাদের ভাগ্য কতটা পরিবর্তন হতে চলেছে। কাল সকাল হলেই তোমরা সবকিছু বুঝতে পারবে। এই বলে এবং অল্প কিছু খাবার খেয়ে রনিমা দেবী সেখান থেকে চলে যায়। আসলে রনিমা দেবী ছিল একজন সরকারি অফিসার। সে খবর পেয়েছিল যে এখানে খাওয়ার অনুপযোগী খাবার দেওয়া হয়, আর সে এগুলো সবটাই তার ফোনে ভিডিও রেকর্ডিং করে নিয়েছিল। পরের দিন এই খবর পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সমরেশ বাবুকে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অপরাধে ধরে নিয়ে যায়। এদিকে তিতলির ধাবার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে লোক তার ধাবায় আসতে থাকে এবং তাদের ব্যবহার ও খাবারের গুণমান সকলকেই মুগ্ধ করে তোলে। এভাবেই তিতলি ও দীপা সুনাম অর্জন করে ফেলে।